ডেট অফ দ্য ন্যাচারালিস্ট, এটা লেখেন হচ্ছে তোমার সেইমাস হেনি। তো আমরা ফার্স্টে এই যে ডেট অফ দ্য ন্যাচারালিস্ট এইটার টাইটেলটা পড়বো। ডেট অফ দ্য ন্যাচারালিস্ট অর্থ হলো এক প্রকৃতিবিদের মৃত্যু, এক প্রকৃতবিদের মৃত্যু, ঠিক আছে। ডেট মানে মৃত্যু, অফ ন্যাচারালিস্ট মানে হচ্ছে প্রকৃতবিদ বোঝাইছে এখানে। ন্যাচারালিস্ট কি? প্রকৃতবিদ, যিনি প্রকৃতি, উদ্ভিদ, পশু পাখি গভীরভাবে পর্যবেক্ষণ এবং ভালোবাসেন। আর ডেট মানে দেখো মৃত্যু, এখানে মৃত্যু বলতে এখানে কোনো মানুষের শারীরিক মৃত্যু নয়, বরং প্রকৃতির প্রতি একটি শিশুর শৈশবকালীন মুগ্ধতা, সরলতা এবং কৌতূহলের সমাপ্তিকে বোঝানো হয়েছে। আচ্ছা, তাহলে এখানে কবিতার শিরোনাম থেকে বোঝা যায় যে এটি এমন একজন মানুষের গল্প যার প্রকৃতির প্রতি আগের সেই নিখাদ ভালোবাসা ও আকর্ষণ এক ভয়ানক অভিজ্ঞতার কারণে হারিয়ে গেছে। তাহলে আমাদের এই কবিতার আমরা সেন্ট্রাল থিমটা জেনে নিব। এই কবিতাটির মূল বিষয় হলো কি? সেন্ট্রাল থিম শৈশবের সরলতা থেকে যৌবনের বাস্তবতায় পদার্পণ, অর্থাৎ লস অফ ইনোসেন্স অ্যান্ড গ্রোথ। এখানে ২ টা স্ট্যান্জা পাবা তোমরা। ১ম এ শৈশবের সরলতা দেখানো হয়েছে। দেন হচ্ছে যে 2nd স্ট্যান্জা জীবনের বাস্তবতা দেখানো হয়েছে। আ প্রকৃতিকে একটি শিশু ১ম যেভাবে সুন্দর এবং আকর্ষণীয় মনে করে, বড় হওয়ার সাথে, সাথে তার সেই দৃঢ় দৃষ্টিভঙ্গি বদলে যায় এবং প্রকৃতির নিষ্ঠুর এবং ভয়ঙ্কর রূপের সাথে তার পরিচয় ঘটে। আচ্ছা, শর্টলি আমরা সামারিটা জেনে নেই দেখো। কবিতার ১ম অংশে কবিতার শৈশবের এক চমৎকার অভিজ্ঞতার কথা বলেন। কি অভিজ্ঞতা? তিনি প্রতি বছর ফ্যাক্স ড্যাম এখানে সিম্বলিজম হিসেবেও ইউজ করা হয়েছে। তো ফ্যাক্স ড্যাম মানে কি জানো? এখানে হবে তোমার ফ্যাক্স ড্যাম মিন হচ্ছে শন অর্থাৎ পচা শন বাঁধানো একটা জলাশয়। ঠিক আছে? তাহলে সেখানে তিনি কি করছেন? এখানে আমি শন লিখে দিব। আ যাদের গ্রামের বাড়ি পুকুর-টুকুর আছে দেখবা, এখানে শন বাঁধানো আছে। থেকে ব্যাঙাচির ডিম অর্থাৎ ফ্রক্স স্পুন এটাও একটা এখানে সিম্বলিজম হিসেবে ইউজ করা হইছে সংগ্রহ করতে। এই ডিমগুলো থেকে কিভাবে ব্যাঙাচি ট্যাডপলস জন্মায়, তিনি অত্যন্ত কৌতূহল নিয়ে জারের মধ্যে পর্যবেক্ষণ করতেন। তখন প্রকৃতির এই রূপ তার কাছে দারুণ এবং শিক্ষণীয় মনে হতো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্ট্যাঞ্জার মেইন বিষয়। দ্বিতীয় স্ট্যাঞ্জার কবি যখন একটু বড় হয়ে একদিন তীব্র গরমের দিনে আবার সেই জলাশয়ে যান, তখন পুরো দৃশ্যপটটা বদলে যায়। তিনি দেখেন শত শত বিশাল আকারের পূর্ণাঙ্গ ব্যাঙ সেখানে জড়ো হয়েছে, অদ্ভুত ও ভয়ঙ্কর আওয়াজ করছে। ব্যাঙগুলোর কদর্য রূপ, আক্রমণাত্মক অঙ্গভঙ্গি এবং কর্কশ ডাক দেখে কবি অত্যন্ত ভয় পেয়ে যান। তার মনে হয় ব্যাঙগুলো যেন তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে সেখানে সমবেত হয়েছে। ভয়ার্ত কবি সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। এই ঘটনার পর প্রকৃতির প্রতি তার আগের সেই কৌতূহল ও ভালোবাসা চিরতরে শেষ হয়ে যায়। তার ভেতরের প্রকৃতিবিদ অর্থাৎ এই যে আমাদের আ আ ইয়া কি বলে এটাকে? কবিতার যে টাইটেল ন্যাচারালিস্ট, এইটা বা প্রকৃত প্রেমী শিশুটির মানসিক মৃত্যু ঘটে। তাহলে কবি কেন কবিতাটি লিখেছেন? খেয়াল করো। প্রথমত হচ্ছে এখানে এটা বোঝানো হইছে যে তোমার শৈশবের সরলতা থেকে প্রাপ্তবয়স্ক সচেতনতার উত্তরণ অর্থাৎ প্রাপ্তবয়স্ক যখন শৈশব ছিল এর থেকে এই যে আস্তে, আস্তে অ্যাডাল্ট এ গেল, প্রাপ্তবয়স্ক হইল এবং কনসিয়াস যে বিষয়গুলো এই জিনিসগুলো এই কবিতায় আমরা দেখতে পারবো। আচ্ছা, তারপরে দেখো, তারপরে এখানে দেখানো হইছে বয়সের সঙ্গে, সঙ্গে প্রকৃতির সম্পর্কে মানুষের যে এরকম একটা ধারণা পরিবর্তন হয় এই জিনিসটা দেখানো হয়েছে। নিচে খেয়াল করো, নিচে দেখানো হয়েছে হচ্ছে ইনডেট অফ ন্যাচারালিস্ট অর্থাৎ এই টোটালটার মিনিংটা আমি একটু বলে দিচ্ছি। মিনিংটা হলো যে ডেট অফ আ ন্যাচারালিস্ট গ্রন্থে সেমা সেনি প্রকৃতির প্রকৃত বাস্তবতা তুলে ধরেছে এবং দেখিয়েছে যে প্রকৃতি সুন্দর, রহস্যময় এবং কখনো, কখনো এটা ভয়ঙ্কর হয়ে ওঠে। তারপরে খেয়াল করো, তারপরে উনি কি বলছে? তারপরে বলছে যে বড় হওয়ার সময় অজানা মনস্তাত্ত্বিক ভয়। এই জিনিসটা আসলে মানে তুমি যখন বড় হবা না, অজানা মানে তুমি তুমি নিজের অজান্তেই কিছু তোমার ভয় কাজ করবে এবং তারপরে হচ্ছে উত্তর আয়ারল্যান্ডের যে গ্রামীণ পরিবেশ কাটানো ব্যক্তিগত শৈশবের স্মৃতি, এই বিষয়টাও এখানে রিফ্লেক্ট করা হইছে। আচ্ছা, কবি কি বার্তা দিয়েছেন? কবি আমাদের শৈশবের সরলতা চিরস্থায়ী নয় এই জিনিসটা বোঝাইছে।
প্রকৃতির দুটি রূপ রয়েছে, অভিজ্ঞতা দৃষ্টিভঙ্গি বদলে দেয়। যেমন ও ছোট ছিল তখন এই ব্যাঙের যে কত সুন্দর একটা বিষয় দেখছে, আর পরে যখন সে বড় হইলো তখন তার কাছে এটা কর্কশ মনে হয়েছে। প্রকৃতির নিজস্ব আইন রয়েছে, যেমন মানুষ প্রকৃতিকে নিজের মতো করে নিয়ন্ত্রণ বা বন্দি করতে চাইলে প্রকৃতি তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে। আচ্ছা, আমরা এখন ডেট অফ আ ন্যাচারালিস্টে কি ইনফো করব। অর্থাৎ এটা লেখেন কে? সেইমাস হ্যানি। উনি জন্মগ্রহণ করেন, হি ওয়াজ বর্ন ইন 1939 অ্যান্ড হি ওয়াজ ডাইড ইন তোমার হচ্ছে 2013। পাবলিশ দেখো 1996। আর এটা হচ্ছে ফার্স্ট মেজর এটা ইয়ার। আচ্ছা, এটা লাগবে না তোমার, তোমরা ফার্স্ট ইয়ার না, তুমি জাস্ট এই পাবলিশ ডেটটা একটু মনে রাখলেই এনাফ। জনরা হচ্ছে মডার্ন লিরিক, টোটাল স্ট্যাঞ্জা 2টা। অলরেডি বলে দিচ্ছি, ফার্স্ট লাইনে হচ্ছে 21টা, সেকেন্ড স্ট্যাঞ্জায় হচ্ছে লাইন ইন ফার্স্ট স্ট্যাঞ্জা 21 আর লাইন ইন সেকেন্ড স্ট্যাঞ্জা 30। টোটাল লাইন 34। এখন ব্লাঙ্ক ভার্স কে, এটা একটু জানি আমরা, একটু দেখে নিব এটা। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এর সামারিটা পড়বো। খেয়াল করো, সামারি শেষ করে থিম, স্যাম্বলিজম, তারপর হচ্ছে তোমার ইয়া পড়বো, প্রশ্ন। প্রশ্ন এইখান থেকে কি রকম প্রশ্ন আসতে পারে আমরা এটার একটা আইডিয়া নেবো ইনশাল্লাহ। প্রথম স্টেঞ্জায় কি? শৈশবের মুগ্ধতা ও কৌতূহল। অর্থাৎ কবি সেইমাস হ্যানি তার শৈশবের স্মৃতিচারণ করে বলেন, প্রতি বছর গ্রামীণ অঞ্চলে একটি ফ্লক্স ড্যাম বা জলাশয়ে তিসি গাছ পচানোর জন্য ভিজিয়ে রাখা হতো। সেই পচনশীল গন্ধের মাঝেও চারপাশে প্রকৃতি ছিল প্রাণবন্ত। সেখানে মাছি ভনভন করতো, হরিণ উড়ে বেড়াতো। সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল বসন্তকালে সেই জলাশয়ে কাদার মধ্যে ব্যাঙগুলো ডিম পাড়ত। কবি সেই ডিমগুলোকে বলতেন ফক্সবন বা জেলি ডলার মতো দেখতে এক অদ্ভুত বস্তু। ঠিক আছে? শিশু হিসেবে কবির কাছে এটি ছিল পরম আনন্দের। তিনি তার শিক্ষিকা মিস ওয়ালস ওরা টিচার ছিল, হ্যাঁ, এনার নাম মনে রাখবা, কাছ থেকে শিখেছিলেন কিভাবে ড্যাডি ফ্রগ এবং মামি ফ্রগ থেকে ব্যাঙাচি তৈরি হয়। কবি প্রতি বছর নিয়ম করে কাদার মধ্য থেকে জারে করে ব্যাঙের ডিম তুলে বাড়ি নিয়ে আসতেন এবং জানালার পাশে রেখে পরম কৌতূহলে দেখতেন, সরি পরম হবে, হ্যাঁ, পরম কৌতূহলে দেখতেন কিভাবে ডিম ফুটে চটপটে ব্যাঙাচি অর্থাৎ টেড পালস বের হচ্ছে। এই স্টেঞ্জায় কবি প্রকৃতির প্রতি এক শিশুর নিষ্পাপ কৌতূহল, শেখার আগ্রহ এবং প্রকৃতির সৃজনশীলতার রূপকে অত্যন্ত সুন্দর এবং জীবন্তভাবে তুলে ধরেছে। অর্থাৎ এখানে শৈশবের যে মুগ্ধতা, সরলতা, কিউরিসিটি, এই জিনিসগুলা আমাদের হচ্ছে হেনি ফুটায় তুলছে। সেকেন্ড স্টেঞ্জায় দেখো তোমার ভয়ানক অভিজ্ঞতা এবং মোহভঙ্গ। হ্যাঁ, বড় যখন হবে না তখন অনেক বাস্তবতা আসবে লাইফে। কবিতার দ্বিতীয় স্টেঞ্জায় এসে পুরো আবহাওয়া সম্পূর্ণ বদলে যায়। কবি এখানে কিছুটা বড় হয়েছেন। একদিন তীব্র গরমের দিনে তিনি আবার সেই চেনা জলাশয়ের দিকে যান, কিন্তু সেখানে পৌঁছানো মাত্রই তিনি এক ভয়ানক ও কুৎসিত দৃশ্যের মুখোমুখি হন। কি রকম? দেখো তো, জলাশয় এখন আর শান্ত নেই। কি নেই? শান্ত নেই। সেখানে শত শত বিশাল আকৃতির তোমার হচ্ছে আহ মানে ব্যাঙ জড়ো হয়েছে আর কি। মানে খুব বিশ্রীকর ভাবে এটাকে উনি প্রেজেন্ট করছে। তাদের একটা কর্কশ ডাক, খড়খড়িং পুরো বাতাসকে ভারী করে তুলেছে, যা কবির কাছে যুদ্ধের দামামার মতো শোনায়। ব্যাঙগুলোর কাদামাখা শরীর, ফুলে ওঠা গলা এবং আক্রমণাত্মক অঙ্গভঙ্গি দেখে কবি শিউরে ওঠেন। তার মনে হয় ব্যাঙগুলো যেন তার বিরুদ্ধে একজোট হয়েছে, কারণ তিনি অতীতে তাদের ডিম চুরি করেছিল। এই তীব্র আতঙ্ক, ঘৃণায় কবি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারেননি। তিনি কান বন্ধ করে সেখান থেকে প্রাণ ভয়ে দৌড়ে পালিয়ে যান। তিনি অনুভব করেন যদি তিনি জলাশয়ে হাত দেন তবে সেই কদর্য ব্যাঙগুলো তার হাত কামড়ে ধরে টেনে নামিয়ে নেবে। এই ঘটনার মধ্য দিয়ে কবির ভেতরের প্রকৃতি প্রেমের অবসান ঘটে। তুমি যদি এই কবিতার মধ্যে এই ২টা স্ট্যান্জা উনি কি প্রেজেন্ট করছে, অর্থাৎ তোমাকে কি বুঝাইতে চাইছে, ২টা স্ট্যান্জা আলাদাভাবে আ মানে জানতে পারো, তাহলেই তোমার এখানে মোটামুটি মানে হয়ে গেছে প্রিপারেশন। বুঝছো? টু সাম আপ, শেষে আমরা জানবো এই কবিতায় কবি দেখিয়েছেন কিভাবে একটি মাত্র বাস্তব ও ভয়ঙ্কর অভিজ্ঞতা মানুষের মনস্তত্ত্বকে
বদলে দিতে পারে। শৈশবের প্রকৃতির যে রূপকে আনন্দদায়ক ও শিক্ষণীয় মনে হতো, কৈশোর বা যৌবনে এসে সেই একই প্রকৃতিকে ভয়ঙ্কর এবং বৈরী মনে হতে থাকে। ব্যাঙের ডিম সংগ্রহ করার মতো একটি সাধারণ শৈশবকালীন খেলা শেষ পর্যন্ত এক আতঙ্কের স্মৃতিতে রূপ নেয়। হ্যানি মূলত এই রূপকের মাধ্যমে আমাদের শৈশবের অবসান এবং বাস্তব পৃথিবীর কুৎসিত সত্যের সাথে মানুষের প্রথম পরিচয়ের এক চিরন্তন গল্প ফুটিয়ে তুলেছে। ঠিক আছে, এটা একবার রিডিং পড়ে নিবা, তারপরে দেখো থিম আমরা জানবো লস অফ ইনোসেন্স, অর্থাৎ সরলতা বা নিষ্পাপতার অবসান। মানে সরলতা থেকে বড় যখন হয় না, তখন দেখবা কত বাস্তবতা আসে লাইফে, মেনে নিতে হয়। তখন আর ওই সরল ভাবে চললে মরে যাবা। সরল থাকতে হবে। দেখো, কবিতার প্রধান থিম হলো শৈশবের সরলতার সমাপ্তি। দ্য ডুয়েল নেচার অফ নেচার, প্রকৃতির দৈত্য রূপ, অর্থাৎ তার মতো প্রকৃতি এখানে একই সাথে উৎপাদনশীল, ডিম থেকে ব্যাঙাচি হওয়া এবং ক্ষতিকর ও ভয়ঙ্কর, মানে ভয়ঙ্কর টাইপের হিসেবে উপস্থাপিত হয়েছে। প্রকৃতিকে মানুষ পুরোপুরি নিজের ছকে মারতে পারবে না। গ্রোথ অ্যান্ড ম্যাচিওরিটি, গ্রোথ অ্যান্ড ম্যাচিওরিটি কিরকম? আহ দেখো তো, গ্রোথ অ্যান্ড ম্যাচুরিটি অর্থাৎ তোমার মানসিক বৃদ্ধি এবং পরিপক্ক, অর্থাৎ দুই স্তবকের মধ্যকার পার্থক্যটি মূলত একটি ছেলের মানসিক বড় হয়ে ওঠাকে নির্দেশ করে। ফেয়ার অ্যান্ড গিল্ট, ভয় এবং অপরাধবোধ, অর্থাৎ প্রতি বছর ব্যাঙের ডিম চুরি করার কারণে ছেলেটির মনে এক ধরনের অবচেতন অপরাধবোধ কাজ করেছিল। বড় ব্যাঙগুলোকে দেখে তার মনে হয় প্রকৃতি বুঝি তার সেই অপরাধের প্রতিশোধ নিতে তেড়ে এসেছে। স্যাম্বল গুলা কি কি? দ্য ফ্রক্স বোন, মানে ব্যাঙের ডিম, এটা একটা স্যাম্বল। মানে ব্যাঙের ডিম মূলত শৈশবের নিষ্পাপতা, সম্ভাবনা এবং জীবনের সহজ সরল কৌতূহলের প্রতীক। এটি এমন এক সময়কে দেখায় যেখানে পৃথিবীর সবকিছু সুন্দর মনে হতো। গ্রেট স্লেমস, খেয়াল করো, গ্রেট তোমার কি স্লাইম, গ্রেট স্লাইম কিংস। হ্যাঁ, তাহলে পূর্ণাঙ্গ ব্যাঙের দল, অর্থাৎ ম্যাচিউর ফ্রগস, পূর্ণাঙ্গ ব্যাঙের দল। এখানে বিশাল এবং কদর্য ব্যাঙগুলো বয়স্ক জীবনের কুৎসিত বাস্তবতা, কর্কশ সত্য এবং প্রকৃতির অনিয়ন্ত্রিত এবং রুক্ষ শক্তির প্রতীক। দ্য ফ্ল্যাক্স রেন, তিসি ভেজানো জলাশয়, অর্থাৎ এই জলাশয় মূলত রূপান্তর ও পরিবর্তনের প্রতীক। দ্য ডেট অফ ন্যাচারালিস্ট, প্রকৃতিবিদের মৃত্যু, অর্থাৎ এটি কোনো শারীরিক মৃত্যু নয়, এটি মূলত মানুষের মন থেকে প্রকৃতির প্রতি ভালোবাসা এবং শৈশবের সরল বিশ্বাসের চিরতরে বিলুপ্ত হয়ে যাওয়ার প্রতীক। আচ্ছা, এখান থেকে কি রকম কোশ্চিন আসতে পারে দেখে নাও। এই যে এভাবে শর্ট কোশ্চিন গুলো আসতে পারে। এবং এটা কি করছি? আচ্ছা আচ্ছা, সরি, আমার যে আমাদের বাসায় একটা পিচ্চি আছে, ও ইয়া করছে, সরি। এটা হবে তোমার বড় কোশ্চিন, হ্যাঁ, ব্রড কোশ্চিন যেটা। তো এটা না একই এই এই জিনিসগুলোর মূল ভাব, জাস্ট একটু ঘুরায় পেঁচায় আসতে পারে। দেখে নাও। শর্ট কোশ্চিন দেখো, হোয়াট ডিড দ্য পয়েট কালেক্ট ফ্রম দ্য ফ্লাক্স ডেম ইন স্প্রিং, অর্থাৎ প্রশ্নে কি চেয়েছে? এই প্রশ্নে শুধু জানতে চেয়েছে বসন্তকালে ফ্লাক্স ডেম জলাশয় থেকে কি সংগ্রহ করেছিল। এখানে শুধু কি সংগ্রহ করেছিল সেটাই লিখবা, অতিরিক্ত ব্যাখ্যার এখানে দরকার নেই। মানে বসন্তকালে কবি ফ্লাক্সডেম থেকে ফক্সফোন ব্যাঙের ডিম সংগ্রহ করেছিল। তিনি তার বন্ধুর সেই ডিম কাচের বোতলে রেখে ব্যাঙা চিরণ করে ব্যাঙে পরিণত হওয়ার প্রক্রিয়া পর্যবেক্ষণ করতেন। আচ্ছা, তাহলে দেখো, বসন্তকালে কবি ফ্লাক্সডেম থেকে ফ্রগ স্পুন মানে ব্যাঙের ডিম সংগ্রহ করেছিল। তিনিও তার বন্ধুরা সেই ডিম কাচের বোতলে রেখে ব্যাঙাচি পরে ব্যাঙে পরিণত হওয়ার প্রক্রিয়া পর্যবেক্ষণ করতেন। তাহলে এখানে জাস্ট এখানে আমি তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য এটা দিচ্ছি, বুঝছো? অর্থাৎ এখানে তোমার শর্ট কোশ্চেন হিসেবে যদি এটা আসে, আর একটু বড় করতে হবে, একটা ইন্ট্রো দিতে হবে। ইন্ট্রোতে তোমার কবি মানে জনরাটা, যে যেমন তুমি এভাবে লিখতে পারো যে ডেট অফ ন্যাচারালিস্ট, রাইট অ্যান্ড বাই, বা শুধু বাই দিতে পারো, সেম আস হেনি, হি ওয়াজ বর্ন ইন এত, ডাইড ইন এত। এখানে সব থেকে এটার জনরাটা দিতে পারো। তারপর ফ্ল্যাক্সডেম এখানকার কি, মানে সুন্দর করে একটা একটা সংজ্ঞা দিতে পারো। ফ্ল্যাক্সডেম জলাশয় থেকে কি সংগ্রহ করেছিল, তারপর একটা বডিতে এসে মূল বিষয়টা একটু বড় করে লিখবা, তারপর টু সাম আপ বা কনক্লুশন লিখতে পারো। আচ্ছা, শর্ট কোশ্চেন টু, হাউ ডিড দ্য পয়েট অবজার্ভ দ্য ডেভেলপমেন্ট অফ ফ্রগস বোন। প্রশ্নে কি চেয়েছে? এখানে জানতে চেয়েছে কবি কিভাবে ব্যাঙের ডিমের বৃদ্ধি
ডেভেলপমেন্ট পর্যবেক্ষণ করেছিল। এখানে লিখবা ডিম সংগ্রহ করেছিল, জারে রেখেছিল, ডিম থেকে টডফল হয়েছিল, তারপরে পরে ফ্রগ হয়েছে, তিনি সব পর্যবেক্ষণ করেছেন। বুঝছো? একটা ইন্ট্রো দিবা, তারপরে তোমার হচ্ছে ডিম সংগ্রহ করেছিল, অর্থাৎ ও যখন বাচ্চা ছিল কিভাবে ডিম সংগ্রহ করেছিল, সেখান থেকে জারে রেখেছিল, মূল বিষয়গুলো দিয়েছি। অর্থাৎ কবি ফ্ল্যাক্সিডিয়াম থেকে ব্যাঙের ডিম সংগ্রহ করে কাছের জারে রাখতেন। তিনি ধৈর্যের সঙ্গে দেখতেন কিভাবে ডিম থেকে ব্যাঙাচি টডফল জন্ম নেয় এবং ধীরে ধীরে পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হয়। এইভাবেই তিনি ফ্রক্সপোন এর বিকাশ পর্যবেক্ষণ করেছিল। ৩ নম্বর প্রশ্নটা দেখো, ডিসকাস করো হাউ হ্যানি portray করে দ্য ইনোসেন্স অ্যান্ড কিউরিসিটি অফ চাইল্ডহুড থ্রু হিজ ফ্যাসিনেশনস উইথ ফ্রক্সবোন। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে শুধু ফ্রক্সবোনের কথা বললেই কিন্তু হবে না। এখানে কি বলতে হবে, কবি কিভাবে ফ্রক্সবোনের প্রতি আগ্রহের মাধ্যমে শৈশবের দুটি বিষয় দেখিয়েছে। এক হচ্ছে কি ইনোসেন্ট, আর একটা কি কিউরিসিটি, অর্থাৎ শিশুর বয়স, প্রকৃতির প্রতি আগ্রহ, ফ্রক্সবোন সংগ্রহ, এই বিষয়গুলো লিখবা। তারপর জারে রাখা, প্রতিদিন দেখা, শেখার আনন্দ, তখন কোনো ভয় ছিল না, এই বিষয়গুলো খুবই ছোট মানে মাথায় রেখে ছোট ছোট সেন্টেন্স করে লিখবা ইংরেজিতে। কবিতাটি সাইমাস হবে, এটা সাইমাস হেনি বা যেটা ইচ্ছা বলতে পারো, কিন্তু বানানটা ঠিক করতে হবে। হ্যাঁ, শৈশবকালে কৌতূহল ও নিষ্পাপতার সময় হিসাবে উপস্থাপন করেছেন। ছোটবেলায় কবি ফ্ল্যাক্সিয়াম থেকে ফ্রক্সবোন সংগ্রহ করতেন এবং কাচের জারে রেখে সেগুলোর বৃদ্ধি পর্যবেক্ষণ করতেন। তিনি ব্যাঙের জীবনচক্র জানতে আগ্রহী ছিলেন এবং প্রকৃতির প্রতি পরিবর্তন আনন্দের সঙ্গে দেখতেন। তখন তার মনে কোনো ভয় ছিল না, বরং প্রকৃতি ছিল বিস্ময় এবং আনন্দের উৎস। এই ফ্রক্সবোন এর প্রতি আকর্ষণের মাধ্যমেই কবি শৈশবের নিষ্পাপতা ও জানার আগ্রহ সুন্দরভাবে প্রকাশ করেছে। ব্রড কোশ্চেন দেখো তো, ডিসকাস করো দ্য থিম অফ তোমার হচ্ছে ডিসঅ্যালুশনমেন্ট। হ্যাঁ, তাহলে হচ্ছে ডিসঅ্যালুশনমেন্ট লস অফ ইনোসেন্ট ইন ডেট অফ আ ন্যাচারালিস্ট, অর্থাৎ এখানে দুটো বিষয় ব্যাখ্যা করতে হবে। ডিসঅ্যালুশনমেন্ট মানে হচ্ছে বাস্তবতা বুঝে আগের ভুল ধারণা ভেঙে যাওয়া, লস অফ ইনোসেন্ট শৈশবের সরলতা এবং নিষ্পাপতা হারিয়ে যাওয়া, অর্থাৎ ছোটবেলায় প্রকৃতি ভালো লাগতো, ফোক স্কুল সংগ্রহ করতো, পরে বড় ভয়ঙ্কর দিক বুঝলো, তার নিষ্পাপতা শেষ হলো। তাহলে ডেট অফ আ ন্যাচারালিস্ট কবিতার প্রধান বিষয় হলো শৈশবের নিষ্পাপতা হারানো এবং বাস্তবতা সম্পর্কে নতুন উপলব্ধি অর্জন। ছোটবেলায় কবি প্রকৃতিকে আনন্দ এবং কৌতূহলের জায়গা হিসেবে দেখতেন। তিনি ফ্রক্সবোন সংগ্রহ করতেন এবং ব্যাঙের জীবনচক্র পর্যবেক্ষণ করতেন। কিন্তু পরে যখন তিনি বড় বড় ব্যাঙকে দেখেন, তখন তিনি ভয় পেয়ে যান এবং মনে করেন তারা যেন তাকে আক্রমণ করে। এই অভিজ্ঞতার মাধ্যমে তিনি বোঝাতে পারেন যে প্রকৃতি শুধু সুন্দর নয়, বরং শক্তিশালী, ভয়ঙ্করও হতে পারে। সো এই যে উপলব্ধি, এই উপলব্ধির মাধ্যমে জাস্ট আ মিনিট, এই উপলব্ধির তার শৈশবে নিষ্পাপতা এবং সমাপ্তি ঘটে এবং তাকে মানসিকভাবে পরিণত করে। তারপরে খেয়াল করো ব্রড কোশ্চেনে ২, ডিসকাস করো দ্য অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট ইন সাইমাস হ্যারিস ডেট অফ আ ন্যাচারালিস্ট। প্রশ্নে কি জানতে চেয়েছে, কবিতাটির কবির নিজের জীবনের কোন কোন ঘটনা এসেছে, অর্থাৎ চাইল্ডহুড মেমোরি এসেছে, গ্রামীণ জীবন, আয়ারল্যান্ডের যে দৃশ্যটা এটা এসেছে, ফ্রক্সবোন, তারপর হচ্ছে ওনার ম্যাডাম, হ্যাঁ মিস ওয়ালস, নিজের অভিজ্ঞতা, নিজের অনুভূতি, এই জিনিসগুলো। অর্থাৎ ডেট অফ ন্যাচারালিস্ট কবিতায় সেইমাস হেনি তার নিজের শৈশবে অভিজ্ঞতা তুলে ধরেছে। এই শোনো, এতটুকু লিখলে হবে না, এটা আমি তোমাকে প্রশ্নটা বোঝার এবং আইডিয়া দেওয়ার জন্য বলছি। আমার শীটের নিচে কিন্তু প্রপার অ্যান্সার দেওয়া আছে, বুঝছো? তারপরে দেখো কবিতার ফ্লাক্সবোন সংগ্রহ, ব্যাঙের জীবনচক্র পর্যবেক্ষণ, শিক্ষিকা মিস ওয়ালস এর কথা তার বাস্তব জীবনের স্মৃতির অংশ। বড় ব্যাঙ দেখে ভয় পাওয়ার ঘটনাটিও তার ব্যক্তিগত অভিজ্ঞতা প্রতিপাদন। তাই কবিতাটি আত্মজীবনীমূলক বৈশিষ্ট্যে সমৃদ্ধ। হাউ ডাজ হ্যারিস পোর্ট্রে দ্য ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, অর্থাৎ এখানে জানতে চেয়েছে কবি কিভাবে শৈশব থেকে বড় হয়ে ওঠার মানসিক পরিণতির পরিবর্তন দেখিয়েছে। চাইল্ডহুড কিউরিসিটি, ইনোসেন্ট, নেচার, ফেয়ার, সাইকোলজিক্যাল গ্রোথ, ম্যাচুরিটি। সাইমাস হেনি এই কবিতার শৈশব থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার মানসিক পরিবর্তন প্রকৃতির মাধ্যমে তুলে ধরেছে। ছোটবেলায় কবি প্রকৃতিকে ভালোবাসতেন এবং কৌতূহল নিয়ে ফ্রক্সবোন সংগ্রহ করতেন। তো তিনি
প্রকৃতিকে আনন্দ ও শেখার উৎস হিসাবে দেখতেন। কিন্তু পরে বড়, বড় ব্যাঙ দেখে তিনি ভয় পান এবং উপলব্ধি করেন যে প্রকৃতি শুধু সুন্দর নয় বরং শক্তিশালী এবং ভীতিকরও হতে পারে। এই অভিজ্ঞতার ফলে তার শৈশবের নিষ্পাপতা শেষ হয় এবং তিনি জীবনের বাস্তবতা সম্পর্কে পরিণত ধারণা অর্জন করেন। তাই কবিতাটি শৈশব থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার মানসিক যাত্রার প্রতীক। আচ্ছা, এই হচ্ছে এগুলো পড়ো, এনাফ। ঠিক আছে?